নমস্কার। আপনাদের সহযোগিতা আমার গল্প পাঠের একমাত্র হাতিয়ার, তাই সঙ্গে থাকবেন। আজকের গল্প জননী বিমলকর। আমরা ভাই বোন মিলে মার 5টি সন্তান। বাবা বলতো মার হাতের 5টি আঙ্গুল। সবার বড় ছিল বড়দা, মার 19 বছর বয়সের ফল। প্রথম বলে বড়দা মার সেই বয়সের রূপ যতটা পেরেছিল পুঁটলি বেঁধে নিয়ে জগতে এসেছিল। শুনেছি ঠাকুমা বলতো, অত রং অমন চোখ নিয়ে যদি এলি, তবে দাদু মেয়ে হয়ে এলি না কেন? ঠাকুমার ক্ষোভ বছর 2 পরে মা মিটিয়ে দিল। এবার এলো বড়দি। বড়দা পুরুষ মানুষ বলে ওপর থেকে মার রূপ চুরি করেছিল। বড়দি মেয়ে বলে আমাদের মার অন্তর থেকে সব যেন শুষে নিয়ে ঠাকুমার কোলে এসে পড়ল। নয়নের মনির মতন করে ঠাকুমা বুড়ি বড়দিকে 3টে বছর আগলে রেখে লালন পালন করে ঝুলন পূর্ণিমাতে মারা গেল। বুড়ি মারা যাওয়ার সময় আমাদের 3 বছরের বড়দিকে মরণের ঘোরে রাধাকৃষ্ণের গল্প শোনাচ্ছিল। শোনাতে শোনাতেই স্বর থেমে গেল। আমরা এসব গল্প মা বাবার কাছে শুনেছি। বাবাই বেশি বলতো। বাবারই অতীত মোহ অতিরিক্ত ছিল। বড়দির পর আমাদের মেজদা বাবার মতন। অবিকল বাবার মুখের আদল তার, সেই রকম লম্বা লম্বা হাত, গায়ের রং একটু তামাটে। ছোট আর আমি মাত্র 1.5 বছরের এদিক ওদিকে জন্মেছি। ছোটকে আমি দিদি বলি। দিদি বলিনি কোনো দিন বা কোনো কালে, আজও বলি না। ছোট আমাকে ছেলেবেলায় করে বলতো, মানে কনিষ্ঠ। তার খ্যাপানো ডাক থেকেই আমার ডাকনাম করি হয়ে গিয়েছিল। আমাদের সংসারে প্রথম শোক এলো বড়দির বিয়ের পর। তার স্বামী খারাপ রোগে ভুগছিল। বড়দির প্রথম ছেলেটা হলো নাক ভাঙা, বিকলাঙ্গ, মরে গেল। পরে আরও একটা পেটে এসে নষ্ট হয়ে গেল। স্বামীর রক্তে কোনো রোগের পোকা বংশবৃদ্ধি করেছে, ততদিনে বুঝতে পেরে গিয়েছে বড়দি। নিজেও ভুগছিল। একদিন স্বামীকে ঘরের মধ্যে পুড়ে বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে বড়দি একেবারে চলে এলো। আর স্বামী গৃহে যায়নি। বড়দির পর দ্বিতীয় শোক মেজদার অন্ধ হওয়া। মেজদা নানাপুর যাচ্ছিল কাজে। ট্রেনে বড় ভিড়। যাত্রীরা ঢোকার দরজা বন্ধ করে রেখেছিল। মেজদা পান কেনার জন্য জানলা খুলে পানওয়ালাকে ডাকছিল। এক দঙ্গল বেহারিকে আসতে দেখে গোলমালের ভয়ে কাচের জানলা নামিয়ে চুপ করে বসে থাকলো। তারা প্রথমে দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করলো, পরে জানলার কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলছিল। কামরার লোক মেজদাকে জানলা খুলতেই বারণ করলো। তখন খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টেনের সুটকেস জানলায় ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে তার ধারালো ফলা মেজদার চোখে মুখে ঢুকে গেল। রক্তে সর্বাঙ্গ লাল হলো। হাসপাতালে একটানা 6 মাস কাটিয়ে বেচারা মেজদা ফিরে এলো বাড়িতে। তার 2 চোখ সেই নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে ভিড়েই মিশে গেল।
এরপর আমাদের তৃতীয় শোক, বাবার মৃত্যু। বাবা সন্ন্যাস রোগে মারা গেল। মার কাছে বাবা স্নান করছিল, অল্প অল্প জ্বর ছিল গায়ে। মা ঈষৎ উষ্ণ জলে বাবার গা ধুইয়ে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। বাবা মার কোলের উপর হঠাৎ শুয়ে পড়ে কি বলতে গেল, পারল না। মৃত্যু এসে বাবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিয়েছিল। বাবা তৈরি ছিল, চলে গেল। বাবার মৃত্যুর বছর 2 পরে আমাদের চতুর্থ শোক এলো। ছোট বড় জেদি। চিরকালই সে যখন যা ঝোঁক ধরেছে করতে গেছে। আমি তাকে কত বলেছি, ওভাবে জেদ ধরে কাজ করতে যাস না, তুই সব পারবি এমন কোনো কথা নেই। আমার কথা ছোট গ্রাহ্য করতো না। তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারে। ছোট এসব বুঝতো না, বুঝতে চাইতো না, অকারণে সে মেতে থাকতো। তার কাজের অন্ত ছিল না। খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না। সকালে মিশনারিদের অনাথালয়ে গৃহিণীপনা করত, দুপুরে বড়দির সঙ্গে শখের চাকরি করতে যেত স্কুলে, বিকেল আর সন্ধেবেলায় ফুলবাজারে সেই ঝুপসি ঘরটায় লণ্ঠনের টিমটিমে বাতির আলোয় বসে ওর দলের ছেলে চক্রাদের সঙ্গে রাজনীতির কাজ করত। একদিন ছোট বুঝতে পারল তার বয়সে যতখানি জীবনী শক্তি স্বাভাবিক, তার অনেক বেশি সে অন্তত হঠকারীর মতন ব্যয় করছে। এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা। ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল, আর ওঠা চলা নয়, বেশি কথা বলাও নয়, বেশি কথা বলা যাবে না। বিছানায় শুয়ে থাকা, ইনজেকশন ওষুধ ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা। ছোট বলল, তাহলে আমি মরে যাব। জবাবে ডাক্তারবাবু বলল, দেখা যাক। সেই থেকে ছোট বিছানায়। বছর পুরো হয়ে গেছে, আরো কিছুদিন থাকতে হবে। আমাদের সংসারে পঞ্চম শোক এসেছে সদ্য, মা মারা যাবার পর। এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল। মার মাথার চুল সাদা হয়েছিল, গালের চামড়া দুধের জোড়ানো স্বরের মতো কুঁচকে এসেছিল। কপাল ভরা দাগ আর আধ পাকা ছানি চোখ নিয়ে মা বিদায় নিল। যাওয়ার সময় দেখে গেল তার হাতের 5টি আঙ্গুলি একে অন্যের পাশে রয়েছে। তখনও সকালে হিম পড়ে। আমাদের দোতলার বড় বারান্দায় শিশিরে ভিজে রয়েছে। সূর্য ওঠেনি, রং ধরেছে সবে। মার বিছানার চারপাশে আমরা পাঁচজনে দাঁড়িয়ে। মা চলে গেল। বড়দা আগেই বলেছিল আমরা বারোয়ারি শ্মশানে মাকে নিয়ে যাব না, আমাদের বাড়ির বাগানে দাহ করব, পরে সেখানে একটা বেদি করে রাখবো। বিঘে খানেকের উপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি, 5 বিঘের বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। উত্তরের দিকে যেখানে করবীর ঝোপ, স্থলপদ্মের রাশিকৃত গাছ, ঘাসের জঙ্গল, সেই দিকটা মাকে দাহ করার জন্যে আমরা বেছে নিয়েছিলাম। ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথার কাছে রেখে মার চিতা তৈরি হলো। পাশে বুড়ো কাঠ চাপা দাঁড়িয়ে থাকলো, আমাদের বাবার মতন দেখাচ্ছিল তাকে। তারপর মার দাহ হলো। যখন আগুন তার অকলুষ শিখা বিস্তার করে মার শরীর আগলে রেখেছিল, তখন আমি আমাদের 5 জনকে দেখছিলাম। বড়দা খানিক রোদ খানিক ছায়ায় দাঁড়িয়ে একদৃষ্টে চিতার দিকে তাকিয়েছিল, মাঝে মাঝে কি বলছিল। বড়দি কদমতলায় মাটিতে গালে হাত দিয়ে বসেছিল। মেজদা বড়দির পাশে আসন পা করে বসে, 2 হাত বুকের কাছে, তার অন্ধ চোখ চিতার দিকে। কাঠ চাপার গুঁড়িতে হেলান দিয়ে ছোট ফলা ফলা মুখ করে বসে। আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম। ছোট একসময় বলল, এখন কি জল খেতে আছে রে? আমার বড় তেষ্টা পেয়েছে।
আমি কিছু জানতুম না। বললাম, এখন না, আর খানিকটা পরে খাস। এখন চৈত্র মাস, চৈত্রের শুরু সবে। আর শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। যে জায়গায় আমরা আমাদের মাকে দাহ করেছিলাম সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটা যেন নিখানো। শ্রাদ্ধের পরপরই আমরা ওখানে সুন্দর করে বেদি করেছি, কাশের সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া। এখনো যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে। হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে, নরম মসৃণ স্পর্শ। মাসান্তে আমরা এই বেদিতে বসেছিলাম। বেদির মাথার দিকে ছোট কুলুঙ্গির মতন বড়দি সেখানে প্রদীপ এবং ধূপ জ্বেলে দিয়েছিল। বাতাসে ঝাপটা লাগছিল না বলে দ্বীপের শিখাটি জ্বলছিল। অগুড় চন্দনের ধূপ পুড়ে খুব ফিকে একটা গন্ধ বাতাসে ভাসছিল। আর চৈত্রের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা ধপধপ করছিল। আমরা 5 জনে বেদির উপর বসে। বড়দা বলল, আমরা যতদিন বেঁচে আছি মাসের এই দিনটিতে সবাই একসঙ্গে এখানে এসে বসব। বলে একটু থামলো বড়দা। বড়দের মুখের দিকে তাকিয়ে বলল, আবার এই পরিবারের নিয়ম হলো, কি বলিস অনু? অনু বড়দির ডাক নাম। পুরো করে অনুপমা, ছোটর নাম নিরুপমা। বড়দির সঙ্গে মিল করে রাখা। বড়দি মাথা নেড়ে বড়দার কথায় সায় দিল, বলল, বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম। বড়দির গলার আক্ষেপের সুর। বড়দির গলায় আক্ষেপের সুর। বড়দির আক্ষেপ খুবই সংগত, কিন্তু তখন তো আমাদের মাথায় বুদ্ধি আসেনি, মাও কিছু বলেনি। বড়দার কয়েক দ্বন্দ্ব আকাশের দিকে চেয়ে থাকলো, তারপর নিঃশ্বাস ফেলল মুখ নামিয়ে। বলল, খুবই ভালো হতো, তবে মা রাজি হতো কিনা কে জানে। রাজি হতো না? বড়দি বেশ অবাক হয়েছিল যেন। কেন মা, কেন রাজি হতো না? হয়তো হতো না, হয়তো। বড়দা সন্দেহের গলায় বলল, সবাই এসব পছন্দ করে না। সংস্কার, আমরা বোধ হয় অনেক কিছু পুরোপুরি অগোচরে রাখতে চাই। মেজদা হঠাৎ কথা বলল। আমরা তাকালাম, তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদা বলল, শ্মশানে পুড়িয়ে আসার সময় আমরা কি ভাবি জানো দিদি? কি? অনেকের মধ্যে দিয়ে এলাম, যেন সঙ্গী সাথীর মধ্যে। মরার পর আবার সঙ্গী সাথী কি? ছোট বলল, কিছু না, মানুষ তবু ভাবে। মেজদা উদাস গলা বলল, তুই জানিস না ছোট, কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয়। আমরা সকলে মেজদার দিকে তাকিয়ে রইলাম, বসেছিলাম। মেজদার গলার স্বর গোল ও নিটোল, বাঁশের আর বাঁশের মতন মোটা। এই স্বর শুনলে অনুভব করা যায় মেজদার গলার সবটুকু অন্তর থেকে এসেছে। মেজদার কথাবার্তা অন্যরকম। আমরা মনে মনে অহরহ কথা বলি, মুখে নয়। মনের সেই শব্দহীন বাক্যস্রোত যদি শব্দময় হয়ে ওঠে, এরকম শোনাবে হয়তো, একেবারে মেজদার কথার মতন। বড়দি বলল, তুই স্বর্গের কথা বলছিস দিনু? মেজদার নাম দীনেন্দ্র, ছোট করে দিনু। বড়দির কথায় মেজদা আলগা করে মাথা নাড়ল, বলল, না দিদি, স্বর্গ তো শেষ কল্পনা। আমি মর্তের পর স্বর্গের আগে যে পথ, তার কথা বলছি। সেটা আবার কি? ছোট বলল অবাক হয়ে। মাঝপথের কথাও মানুষ ভাবে। ভাবে ভাবে যত ভালো করে ভাবে বা ভেবে নিতে পারা যায়, ততই ভালো রে ছোট। আমি রাঁচির দিকে মুন্ডা না মুন্ডুরিদের গ্রামে এক বাড়িতে ছবি দেখেছিলাম একটা। ওদের কথা বাদ দাও। কে বলল?
ছোট বলল। বাদ কেন? শোনো না। মেজদা যেন অন্ধ চোখে জ্যোৎস্না মেখে সামান্য মুখ ফেরালো, বলল, মাটির বাড়ি, বাইরের দেয়ালে রং গুলে একটা বাচ্চা ছেলের ছবি আঁকা। ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলেছে, এক হাতে লাঠি, অন্য হাতে লাগাম, কাঁধে খাবারের পুঁটুলি, মাথায় তেষ্টা মেটাবার জন্য জলের ঘটি রাখা। ওই ছবির মানে বলে দিল ফরেস্ট বাবু। ও বাড়ির ছেলে মারা গেছে, তাই ওই ছবি। আহা, বড়দি দুঃখ পেল। মেজদা বলল, মানে এটা তুমি শোনো দিদি, বড় অদ্ভুত লাগে। ভাবো তো, ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটিকে একা একা অনেক দূর যেতে হবে, তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায়, হাতে দিয়েছে লাঠি, পুঁটলিতে বোধহয় চিড়েকুড়, আর মাথায় তেষ্টা মেটাবার জল। স্নেহ, মমতা, ইহলোকের মায়া ও দুঃখ, পরলোকের দুর্ভাবনা, সব যেন এই ছবিতে মহৎ ও সুন্দর হয়ে কল্পিত ছিল। আমি অভিভূত হলাম। জ্যোৎস্নার ধারার মতন আমার কল্পনা সেই ছবির গায়ে আলো বর্ষণ করছিল। অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বলল না আর। চৈত্রের চঞ্চল বাতাস বাগানের তৃণ এনে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল। বেদিতে আমাদের 5 জনের ছায়া পরস্পরকে স্পর্শ করে যেন ছায়ার একটি আশ্চর্য রকম জাফরি তৈরি হয়েছে। চাঁদটা সমুদ্রের জলের মতোই নীল অনেকটা। পর্যাপ্ত জ্যোৎস্না। মার বেদির মাথার কাছে সেই বৃন্দাবনের কদম্ব গাছ, মার পাশে বুড়ো কাঠচাপা। কদম গাছটার বয়স আমার সমান। বৃন্দাবন থেকে এনেছি বাবা। বৃন্দাবন থেকে এনেছিল বাবা। এখনো বর্ষায় ফুল ফোটে। বড়দি প্রথমে নিঃশ্বাস ফেলল, বড়দার দিকে হাত বাড়িয়ে বলল, আমার গাটা একটু দেখ তো দাদা। কেন রে, কি হলো? বড়দা উদ্বেগের গলায় বলল, আমরা যদি কেউ মার হাতে কিছু দিতে বলে, কি দেব রে? আমায় যদি কেউ মার হাতে কিছু দিতে বলে, কি দেব রে? বড়দি আমাদের প্রত্যেকের মুখে একে একে তাকালো, তারপর কেমন করে যেন মাথা নাড়ল, বলল, জানি না, কি দেব মার হাতে কে জানে। কথাটা আমাদের কানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়ালো। আমাদের মনোযোগ আকৃষ্ট হলো। সহসা অনুভব করলাম বিহ্বল হয়েছি। মার হাতে কি দেব? এই প্রশ্ন আচমকা বড়দি আমাদের সামনে জবনিকার মতন নিক্ষেপ করলো। আমরা অসংবিত ও বিমূঢ় হয়ে বসে থাকলাম। তারপর ক্রমশ বড়দির কথার পরিপূর্ণ মর্ম আমাদের হৃদয়ে অনুভব করতে পারলাম। সমূলে সচকিত হবার মতন আমরা শিহরিত কম্পিত হয়ে দেখলাম এই প্রশ্ন যেন আমাদের সমস্ত বোধ অধিকার করছে। আমরা কি দেব, কি দিতে পারি মাকে? মনে হলো এই অদ্ভুত প্রশ্নে আমরা আমাদের সম্মিলিত বোধ থেকে পৃথক হয়ে গিয়েছি, যেন কোনো ভয়ঙ্কর পর্বত চূড়ায় এনে কেউ আমাদের পরস্পরের দেহের সঙ্গে বাঁধা দড়ি কেটে দিয়েছে। আমরা সবাই চূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে আছি। চতুর্থ নিঃসাড় হয়ে আমরা বসে থাকলাম। চাঁদের আলো কদম গাছের ছায়াটিকে বেদির সামনে শুইয়ে রেখেছে। কবরী ঝোপে বাতাস যেন ডুব দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিল, শব্দ হচ্ছিল পাতার। আমরা আমাদের ছায়ার নকশা থেকে চোখ তুলে কখন যে শূন্য দৃষ্টি রেখেছি কেউ জানি না। বড়দাই প্রথমে কথা বলল। মার কোলে বড়দাই প্রথমে এসেছিল। বড়দাকে দিয়েই মার মাতৃত্ব শুরু। হয়তো তাই বড়দাই নীরবতা এবং অপেক্ষা প্রথমে ভাবল। যেমন করে মার সন্তান কামনার অপেক্ষা ভেঙেছিল,
অনু কিন্তু কথাটা মন্দ বলেনি। বড়দা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগলো, আমরা কেউ মৃত্যুর পরটর বিশ্বাস করি না। তবু ভাবতে ভালো লাগছে আমাদের মা দিনুর গল্পের মতন দীর্ঘ পথ হেঁটে যাবে। আমরা মার জন্য কে কি দিতে পারি। আমরা প্রকৃতপক্ষে ওই একই চিন্তা করছিলাম, মার সেই দীর্ঘ অন্তহীন পথযাত্রায় আমার মাকে কি সম্পদ দিতে পারি। বড়দা দীর্ঘ করে নিঃশ্বাস ফেলল, কদম ছায়ার দিকে তাকে থাকলো কয়েক দ্বন্দ্ব, তারপর মুখ তুলে বলল, কি যে দেব আমিও ভেবে পাচ্ছি না। বড়দার গলার স্বর বিষণ্ণ উদাস। বড়দিকে দেখলো বড়দা কাঠচাপার বুড়ো গাছটাকে অন্যমনস্ক ভাবে লক্ষ্য করলো। মার অনেক দুঃখ ছিল, অনেক। আমি সব দুঃখের কথা জানি না, এটা দুঃখ জানি আমায় নিয়ে। কে? আমায় নিয়ে। আমার মনে হলো বড়দা ঠিক আমার মতোই বা আমার মতন করেই ভাবছে। এই সংসারে মা কি পায়নি, কি অভাব তার ছিল, কি পেলে মার সে অভাব থাকতো না। আমরা এখন তাই ভাবছিলাম। মার এই পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি। সেরকম দুঃখ তো আমার জন্যেও মার ছিল। ছোট বলল বড়দাকে লক্ষ্য করে, আমাদের সবার জীবনেই ছিল বা আমাদের সবার জন্যই ছিল। ছোট বলল বড়দাকে লক্ষ্য করে, আমাদের সবার জন্যই ছিল। বড়দা জবাব দিল, তাহলে কি আমরা মার হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? ছোট অসহায়ের মতন শোধ হলো। তাহলে কি আমরা মার হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? ছোট অসহায়ের মতন শোধ হলো। তাছাড়া আমরা আর কি দিতে পারি? বড়দা ছোটর দিকে তাকিয়ে বলল, চাল কলা জল আমাদের মার দরকার নেই। বাকি যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি, এখানে যা পারিনি মার কাছে লাগবে। বাকি যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি, এখনো যা পারিনি মার কাজে লাগবে। কাজ শব্দটা বড়দা টেনে বড় করে উচ্চারণ করলো। আমি মনে মনে বড়দার কথায় সায় দিলাম। মাকে আমরা অন্য কিছু দিতে পারি না, তুই তো জানিস অনু। বড়দা বড়দিকে লক্ষ্য করে কথা শুরু করলো, আমি বিয়ে করিনি বলে মার মনে বড় দুঃখ ছিল, অভিমানও। মার কি স্বাদ ছিল আমি জানি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমার জন্যে তুই তো জানিস অনু। বড়দা বড়দিকে লক্ষ্য করে কথা শুরু করলো, আমি বিয়ে করিনি বলে মার মনে বড় দুঃখ ছিল, অভিমানও। মার কি স্বাদ ছিল আমি জানি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমার জন্য মা মেয়ে পছন্দ করে রেখে দিয়েছিল, বাবা সেই মেয়েকে আশীর্বাদ করতে যাবে বলে ঠিক করেছিল। আমি অমত করায় তার ব্যাপারটা শেষ পর্যন্ত করাইনি। তুমি অমত করলে কেন? আমি বড়দার উপর যেন অপ্রসন্ন হয়ে বললাম। কেন করলাম? বড়দা আমার দিকে তাকালো, তাকিয়ে থাকলো, পলক ফেললো না, তারপর অতিশয় স্নিগ্ধ হয়ে বলল,